এবং সভাপতি মণ্ডলীর অন্যান্য সম্মানীয় সদস্যরা, গণতান্ত্রিক নারী সমিতির ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদিকা তিনি মঞ্চে আছেন। এটা ডুকলি মহকুমার ৫ম সম্মেলন। আমার যদি ভুল না হয়, সম্ভবত এর আগের সম্মেলনটা এই ঘরেই হয়েছিল। এটাও শেষ সময় আমাকে জোর করে প্রায় ধরে এনে এখানে কিছু বলতে বাধ্য করা হয়েছে। আজকেও তাই প্রায়, কেমন না? আমি এসে যখন দেখছিলাম কমরেড রমা দাস বলছে, আমার তখন মনে হয়েছে আমি যাওয়া মানে তার বক্তৃতাটা ডিস্টার্ব হবে এবং সে পুরোপুরি বক্তব্য রাখতে পারবে না, কোনো মানে নেই। কিন্তু আপনাদের সেক্রেটারি আবার সেই একই কাণ্ড কতবারের বললেন। রমা দাস তিনি তো এত অল্প সময় বলেন না, 10 থেকে 12 মিনিট বলে তিনি চলে গেলেন। তো এটাও ঠিক হয়নি। যাই হোক, তো আপনাদের সামনে এসছি যেহেতু আমাকে তো 2-4টি কথা বলতেই হবে। তো সম্মেলনের সর্বত সাফল্য কামনা করছি। খুব বেশি সময় না নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। আপনারা কেউ মা, কেউ স্ত্রী, কেউ বোন, কেউ কন্যা, পরিবারভুক্ত। সমস্যাগুলি কিভাবে আপনারা প্রতিনিয়ত মুখোমুখি হচ্ছেন, সমাধান কিভাবে করছেন সেটা আমি পরে বলব। জিনিসের দাম বাড়ছে, টাকার দাম কমলে জিনিসের দাম বাড়বে, এটাই অর্থনীতির দস্তুর। আমি অর্থনীতির বিশ্লেষণ করবার জন্য এখানে আসেনি, এর জন্য এই সম্মেলন না। এটা একটা বড় সমস্যা এবং এটা সবচেয়ে বেশি উপলব্ধি করেন আপনারা যারা রান্না করেন, ঘরের পুরুষ নারী যারা, ছেলে মেয়ে যারা, তাদের খাবার আপনারাই তুলে দেন। তারপরে থাকলে নিজেরা খান, না হলে পরে কিচ্ছু না বলে 1 গ্লাস জল খেয়ে বাতি নিভিয়ে দিয়ে শুয়ে পড়েন। মূল কারণ কি? রোজগার নাই, আগের মতো জিনিস, প্রয়োজনীয় জিনিস যিনি পরিবারের কর্তা তার পক্ষে বাজার থেকে সংগ্রহ করে আনা সম্ভব হচ্ছে না, টানাপোড়েনের মধ্যে দিয়ে চলতে হচ্ছে। এটা শুধু ত্রিপুরার সমস্যা মনে করলে ভুল করা হবে, সারা দেশে। রেশনিং ব্যবস্থা ব্রিটিশ শাসিত ভারতবর্ষে শুরু হয়েছিল। বর্তমান সরকারের দৌলতে সারা দেশেই এটা ধীরে ধীরে তুলে দেওয়ার লক্ষ্যটাকে সামনে রেখে তারা অগ্রসর হওয়ার চেষ্টা করছে। অনেকের রেশন কার্ড বাতিল করে দিয়েছে, আমাদের রাজ্য করেছে। রেশনের দোকানে গেলে পর সপ্তাহে একবার যেতে হয়, 3-4টা যাই সামগ্রী আপনারা রেশন থেকে মোটামুটি সহায়ক মূল্যে পান, এগুলো তো এখন একদিনে পান না আপনারা। 1 সপ্তাহের মধ্যে 2-3 বার যেতে হয়, তারপরে সব পাওয়া যায় না, জিজ্ঞেস করা যায় না, প্রশ্ন করা যায় না। তাহলে রেশন দোকানের মালিক উল্টো চোখ রাঙিয়ে বলে আগে সরকার নেয়, ঠিক না? অথবা এভাবে না বললেও একটু মানে ধমকের মনোভাব নিয়ে আপনাদের দিকে তাকিয়ে হয়তো বুঝাবার চেষ্টা করছে, বুঝতে পারছেন না কোন সরকারের আমলে আপনারা আছেন, কেন এই প্রশ্ন করছেন। ভাবটা হচ্ছে অনেকটাই এরকম। এখানে যারা এসছেন, আমার তো ধারণা প্রায় প্রত্যেকের বাড়িতে বিদ্যুৎ আছে, বিল তো নিয়মিত পাচ্ছেন না।
বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে। নিয়মিত বিদ্যুৎ এখন সরবরাহ হয় না, একবার গেলে কয়েক ঘন্টা পরে আসবে আপনি জানেন না। আমরা যখন বিভিন্ন মহকুমায় ঘুরছিলাম আমাদের বিধায়ক বন্ধুদের নিয়ে, কোনো কোনো মহকুমা বলেছে 3 মাস হয়ে গেছে বিদ্যুতের কোনো খবর নাই। আগরতলায় হয়তো ব্যাপারটা এরকম না, ডুবলিতে হয়তো ব্যাপারটা এরকম না, কিন্তু যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। আর বিল প্রতি মাসেরটা প্রতি মাসে দেওয়ার কথা দিচ্ছে না, 2 মাস 3 মাস হয়ে যাচ্ছে। এটার মধ্যে একটা চালাকি আছে। 1 মাসে বিল দিলে যত ইউনিটের দাম আপনার উপর থেকে ধার্য করে, 3 মাসের বিল দিলে 1 মাস 2 মাস 3 মাস একসাথে যোগ করলে পরে আপনার ব্যবহৃত ইউনিটের পরিমাণ বেড়ে যায়, তাতে তার দাম বাড়ে। এই বাড়তি দামটাই চাপিয়ে দিয়ে আপনাদেরকে আবার সেখানে বঞ্চিত করার চেষ্টা করছে, পকেট কাটছে। এগুলো আমরা বিরোধিতা করছি। এই সমস্যাগুলো আছে। বেকার সমস্যা, আপনার ছেলে আপনার মেয়ে গত নির্বাচনে তারা যখন স্লোগান দিয়েছিল ঘরে ঘরে চাকরি, আপনিও আনন্দিত হয়েছে। ছেলেরা মেয়েরা তো নিশ্চয়ই। এখন কোথায় চাকরি? 10,323। এই যে সামনে বসে আছে, এখন গান গায়। গান সে আগেও গাইতো, ভালো গাইছে। 136 জন ইতিমধ্যে মারা গেছে। 10,323, 137। আজকে সন্ধ্যার সময় এই 137 থাকবে না, এটা বাড়বে কেউ জানে না। এই সরকারের হেলদোল আছে, এটা দুঃখ প্রকাশ করে। শুনেছেন কেউ? দেখেছেন কেউ? তারপরে সমস্যাটা কি? ঘরে বড় হচ্ছে মেয়ে, স্কুলে যা অথবা কলেজে যা। আগে তো রাত্র 10টার সময় পৌঁছতো, আপনি বারবার রান্নাঘর ছেড়ে বাড়ির গেটে দাঁড়িয়ে মানে উন্মেলিত চোখে মেয়েটা আসছে কিনা এর জন্য অপেক্ষা করতে হতো না। এখন কি হচ্ছে? স্কুলের সময় শেষ হওয়ার পর আধ ঘন্টা অতিবাহিত হলে, কলেজের সময় শেষ হওয়ার পর 1 ঘন্টা অতিবাহিত হলে পরে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন। মা বাবাকে বলছেন, বাবা ছেলেদের বলছেন, দেখতো গিয়ে তোর বোনের কি হলো, আসছে না কেন, কারণটা কি? এই তো পরিস্থিতি। চাকরি করছে স্বামী অথবা মেয়ে অথবা ছেলে, কখন কোথায় বদলি করবে আপনি জানেন না। জিনিসপত্রের দাম বৃদ্ধি, জীবনযাত্রা স্বাভাবিকভাবে নির্বাহ করা, অর্থনৈতিক দিক থেকে যে জায়গায় চলে গেছে, তাতে যদি একজনের আয়ে যে পরিবারটা চলে, এটা যদি ভাগ করে 2-3টে জায়গায় করতে হয়, তাহলে চলবে কি করে? বদলি করে যেতে হবে, আলাদা করে ঘর ভাড়া করতে হবে, রান্না বান্নার ব্যবস্থা করতে হবে। তাহলে ভাগ হয়ে গেল 2টো পরিবার, ভীষণ সমস্যা তৈরি হচ্ছে। এটাও আপনার কাছে কিন্তু একটা ভয়ের কারণ। ওই মেয়ের কথা যেমন বললাম, এটা হচ্ছে বেশি কিছু নড়াচড়া করলে পরে যদি বদলি করে দেয়, তাহলে তো আর একটা সমস্যা তৈরি হবে। এই সমস্যাগুলো আছে। অসুস্থ তো হয়ই। আগে কি হতো? হাসপাতালে নিয়ে যাও, পাঠাতে পারলে পরে মোটামুটি নিশ্চিন্ত হওয়া যেত। সব ওষুধ না পাওয়া গেল, 5টা হলে 2টো পাওয়া যাবে, বেশি হলে তো কথাই নেই। ডাক্তারবাবু যদি মনে করেন তাহলে ভর্তি করে নেবে, আমরা পরে গিয়ে খোঁজ করবো।
বাড়ি থেকে খাবার দেওয়ার দরকার নেই। যে রোগী বেশি ভালো খেতে অভ্যস্ত ছিলেন বাড়িতে, তিনি হয়তো হোটেলেরটা খেতে চান না, হাসপাতালেরটা, তার জন্য বাড়ি থেকে যাবে অধিকাংশ। এখন অবস্থাটা কি হাসপাতালে? ওষুধই তো নাই। কাটাছেঁড়া করতে গেলে পরে বলছে সুই কিনে আনুন, ব্লেড কিনে আনুন, সুতা দিন, তুলা দিন, গজ ব্যান্ডেজ দিন। ভর্তি করাতে চায় না হাসপাতালে। ভর্তি করালে খাবার দিতে হবে, পয়সা নাই। আপনাদের এখানে এই সমস্যা নাই, কিন্তু গ্রামের হাসপাতালে হচ্ছে কি, রেফার করছে আগরতলার বড় হাসপাতালে। রোগীর বাড়ির লোক জিজ্ঞেস করছে কি করে নিয়ে যাবে, বলে ঠিক আছে ওই তো অ্যাম্বুলেন্স আছে, ভীষণ খুশি রোগীকে অ্যাম্বুলেন্সে তোলার জন্য। তারপর ডেকে বলছে পয়সা আছে তো, বলে কেন? পেট্রোল ডিজেল কিন্তু আপনাদের কিনতে হবে, আমাদের কাছে পয়সা নেই, পেট্রোল ডিজেল দেওয়া যাবে না। তা আপনারা আবার প্রশ্ন করছেন গ্রামের লোক, আরে বলছেন কি, হাসপাতালের অ্যাম্বুলেন্স, পেট্রোল ডিজেল আমাদের দিতে হবে, তো কোনোদিন হয়নি এই ঘটনা। এই কিরকম কথা? বলে হ্যাঁ এটাই, উপায় নেই। ডাক্তার এমনিতেই কম, নার্সও কম, স্বাস্থ্যকর্মীও কম। ঘটনা এরকম না যে আমাদের ত্রিপুরায় ডাক্তার পাওয়া যাচ্ছে না, নার্স পাওয়া যাচ্ছে না, স্বাস্থ্যকর্মী পাওয়া যাচ্ছে না। এগুলো লেখাপড়া করে পাস টাস করে সার্টিফিকেটের ব্যবস্থা করার যে কাজগুলো, এগুলো তো সব বামফ্রন্ট সরকার করে দিয়ে গেছে। আগে তো সব কিছুর জন্যই বাইরে যেতে হতো, এখন তো এটা করতে হয় না, কিন্তু এরা পাস করে বসে আছে, শয়ে শয়ে কাজ নেই। হাসপাতাল ডাক্তার ছাড়া কি করে চলে? আর ডাক্তারবাবু তো একলা হাসপাতাল চালাতে পারবেন না, তাকে সাহায্য করার জন্য নার্স লাগবে। নার্স এবং ডাক্তারবাবুকে সাহায্য করবেন স্বাস্থ্যকর্মী। আমি অন্যগুলো নাইবে বললাম, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা টাকা, এগুলোর জন্য যে কাজ টাজ করা, প্লাম্বার থেকে আরম্ভ করে এগুলোর কথা বাড়িয়ে নাইবে বললাম। এ হচ্ছে হাসপাতাল। এখন হাসপাতালে নিতে হবে বললে পরে আপনারা আটকে উঠেন, বিশেষ করে কোভিডের পর। আগরতলার কথাই বলছি, আপনারা তো ডুকলি মানে তো আগরতলাই, বৃহত্তর আগরতলার মানুষ যেতে চায় না। হাঁস মুরগি ছাগল ভেড়া বিক্রি করে আইএলএসে যেতে চায়। আইএলএসের চিকিৎসা খুব একটা ভালো না। আমরা আমাদের অসন্তুষ্টি প্রকাশ করেছি। বামফ্রন্ট সরকারি, এটা বেসরকারি উদ্যোগে হাসপাতাল করার জন্য তারা যখন আমাদের কাছে আবেদন করলো জায়গা চাই, আমরা সস্তায় জায়গা দিয়েছি। এরা একবারে বুকবাজি উদ্বোধনী দিন বলবেন এটা বিশ্বমানের হাসপাতাল হবে। আমাকে যখন বলতে ডাকলো আমি বললাম বিশ্বমান দরকার নাই, প্রথম ত্রিপুরার মান, তারপর দেশের মান মতো হাসপাতাল চালাবে। এখন অবস্থাটা কি? হাসপাতালে চিকিৎসার প্রয়োজন না থাকলেও নাকি 2 দিন আটকে রাখে, বিল বাড়াচ্ছে। দরকারে একটা বিষয়ের পরীক্ষা করা, সেখানে করছে 5 থেকে 7টা বিষয়ের পরীক্ষা। ব্যবসা তো যাদের পয়সা আছে তারা যাচ্ছেন, তারা এখন বুঝতে পারছেন এখানে আর যাওয়া যাবে না। আমাদেরও কিছু আত্মীয় স্বজন আছেন, যখন ওখানে যাচ্ছে বলছি না কিছু, এখন নিজেরাই বলতে শুরু করেছেন ঠকে গেছে, আর যাওয়া যাবে না। করবেনটা কি মানুষ? যাবেন কোথায়? শিক্ষা, আপনার ছেলে মেয়ে পেট পুড়ে ভাত খেতে না পারলো, সবাইকে নিয়ে খেয়ে পড়ে না থাকতে পারলো। এখানে এমন কোনো মা বোন নাই যারা তাদের বাড়ির ছেলে মেয়েকে স্কুলে না পাঠিয়ে মাঠে পাঠাচ্ছেন বিচিলি বাজবার জন্য, অথবা চার দোকানে পাঠাচ্ছেন চা বানিয়ে পয়সা জোগাড় করে বাড়িতে নিয়ে আসার জন্য। প্রত্যেক মা বাবা এখানে অন্তত যারা আছেন, আমি তো বলতেই পারি স্কুলে পাঠান। আমরাই তো এই আগ্রহটা তৈরি করেছি। বামফ্রন্ট সরকার স্কুলের বাৎসরিক পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পর স্কুলে যখন নতুন করে নাম তোলা হয়, সেই সময় 1 থেকে 2 মাস পঞ্চায়েত, নগরের ওয়ার্ডের লোক, শিক্ষা দপ্তর এদেরকে দিয়ে গ্রামে গ্রামে নগরে নগরে আমরা খবর নিতাম স্কুলে যাওয়ার বয়স, কিন্তু স্কুলে যাচ্ছে না, এদের নিয়ে আসো স্কুলে ভর্তি করা।
মিষ্টির দোকান থেকে, চায়ের দোকান থেকে, ইটের ভাটি থেকে, কেমন না, এনে এনে তাদেরকে আমাদের ভর্তি করাতে হয়েছে। এখন অবস্থাটা কি, যে নীতি নিচ্ছে কেন্দ্রের সরকার, বিদ্যাজ্যোতির নামে যে জায়গায় যাচ্ছে, এটা বিদ্যার অঙ্গনে দিনের বেলা অমাবস্যার মধ্যরাত্রির অন্ধকার নামিয়ে এনেছে। গরিবের ছেলে, মধ্যবিত্ত ছেলে মেয়ে, নিম্নবিত্তের ছেলে মেয়ে পড়তে পারবে না। লক্ষ কোটি টাকার মালিক যে যারা, তাদের ছেলে মেয়েরা পড়তে পারবে, তাদের পয়সা টসা তো কোনো ব্যাপার না। ছেলে মেয়েদের কথা কিন্তু বলছি না, তারা তো অপরাধী না, এরাই তো আমাদের দেশের ভবিষ্যৎ হবে। কিন্তু আপনার ছেলে মেয়ে কি হলো? এরাও তো এই পৃথিবীরই সন্তান, তাদের ছেলে মেয়ে পড়তে পারবে না। আমরা তো বামফ্রন্ট সরকার কলেজ অব্দি বিনা পয়সায় পড়ার ব্যবস্থা করে দিয়েছিলাম, 12 ক্লাস অব্দি সমস্ত বই কিনে দেওয়ার ব্যবস্থা করেছিলাম, ঠিক না? এগুলো তো গল্প না। এখন কি হচ্ছে, আপনি চিন্তিত, দুশ্চিন্তাগ্রস্ত, আবার আগের জায়গায় ফিরে যাচ্ছেন। ছেলে আছে, মেয়ে আছে, কোনটাকে আগে স্কুলে পাঠাবো? মেয়েটাকে রেখে দাও, ছেলেটাকে পাঠাও। আরে অদ্ভুত কাণ্ড, আবার সেই মেয়েটি আক্রান্ত হচ্ছে। আমরাই একটা ব্যবস্থা করেছিলাম, বিপিএল পরিবারের দুটো মেয়ের সন্তানকে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়ার জন্য 300 টাকা করে মায়ের হাতে, 600 টাকা দেবো বাবার হাতে না। ভারতবর্ষে কোথাও নাই এরকম, কোথাও নাই। ত্রিপুরায় প্রথম আমরা চালু করেছিলাম। এখন এই যে বিদ্যাজ্যোতি প্রকল্প, এবং গ্রামে গ্রামে এটা আস্তে আস্তে শহরে ঢুকছে। কি স্কুলে ছাত্র কম, তাতে মাস্টার এটা ঠিক মতো ব্যবহৃত হচ্ছে না, কাজে 5টা স্কুল একসাথে করে একটা স্কুল, এটা একটা বেসরকারি পুঁজিপতির হাতে তুলে দিচ্ছে। সে সেখানে সরাসরি বেতনের নাম না বলেও স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য টাকা চাইছে, অর্থাৎ এটা বেতনের 3 গুণ, 4 গুণ, 5 গুণ। এখন আপনার বাড়ির পাশে যে স্কুলটা, যে স্কুলটা 5টা স্কুল 7টা স্কুল একসাথে করে করলো, ওখানে 5 কিলোমিটার দূরে যেতে হবে। কি করে বাচ্চাটা যাবে? বাবাদের ঘুম থেকে উঠে চলে যায় অন্যের দোকানে কাজ করার জন্য, মা চলে যায় অন্যের বাড়িতে একটু বাসন মাজবার জন্য। বাচ্চা আগে তো নিজে নিজেই স্কুলে চলে যেত, বড় জোর দিদিমা ঠাম্মা একটু দরজা থেকে বের করে বলে চলে যাও, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তুমি যেতে পারছো কিনা, ব্যাস স্কুলে গেলেই খাবার ছিল। এখন কি হচ্ছে? আপনি চিন্তিত, মা অথবা দিদিমা অথবা ঠাকুমা, কেমন না, কি হবে আমার ছেলে? এই হচ্ছে পরিস্থিতি। আমি যেগুলো বলছি এগুলো জ্বলন্ত, এগুলো কল্পনার উপর ভিত্তি করে কথা কিন্তু না। প্রতিদিন যে বিষয়গুলো আপনাদের কুড়ে কুড়ে খাচ্ছে। বিবাহিত যে মা আছেন, বোন আছেন, রাতের বেলা খাওয়া দাওয়ার পর যখন স্বামী স্ত্রী ঘুমোতে যাচ্ছেন, আলুটা না নিভিয়েও কিছুক্ষণ কথা বলেন, আলু নিভিয়েও মশারির তলায় গিয়েও বলছেন কালকে কি হবে, মেয়েটার কি হবে, ছেলেটার কি হবে। এই যে সমস্যা, এটা তো গত 5 বছর আগে এরকম ছিল না, 25 বছর আগে ছিল। কংগ্রেস রাজত্বে বামফ্রন্ট সরকার আসার পর রাত্র দিনের মতো ফারাক তৈরি করে দিয়েছিল, দারিদ্রতা দূর করে ফেলেছিল। বামফ্রন্ট সরকার দাবি করেনি, আমরা কিন্তু এই দাবি করিনি। কিন্তু অনাহার মৃত্যু, সন্তান বিক্রি, এটা বন্ধ করেছিলাম। এবং এই যে বিষয়গুলো, এগুলির একটা ব্যবস্থা করা হয়েছিল। রাস্তাঘাট, জল, কল, বিদ্যুৎ, সেচ, কেমন না, স্কুল, হাসপাতাল, গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রাম, একটা খুব পরিকাঠামো ধীরে ধীরে উন্নতি করার চেষ্টা হয়েছিল। এখন যে বিষয়গুলি বললাম, এগুলিতে কি হচ্ছে, ঘরে যখন আলোচনা করেন তখন আস্তে আস্তে কথা বলে, এই বেশি জোরে বলো না, দেয়ালেরও কান আছে। রাস্তায় দাঁড়ালে পরে শুনবে, ওহো নারী সমিতি এখনো মাথা থেকে যায়নি, ঘরে বসে বসে ষড়যন্ত্র করছো আমাদের বিরুদ্ধে বেরোবার জন্যে, দেখে নেব। এই কারণে স্ত্রী বলছে স্বামীকে আসতে, স্বামী বলছে স্ত্রীকে আসতে। কোন রাজত্বে আছেন আপনারা? কোন রাজত্বে আছে? সরকার কোথায়?
কাছে বলবেন? কে শুনবে? শুনবার তো লোক নাই। এরা আপনার চোখ কান খোলা রেখে না দেখার ভাব করে দাঁড়িয়ে থাকছে। কারণ এই যে পরিস্থিতিটা তৈরি হলো, এটা তো ওদেরই নীতির ফল। এই বিজেপি আইপিএফটি সরকারের নীতির ফল। এটা যা কিছু বলেই ভোট আপনার আমার কাছ থেকে নিয়ে সরকারে আসুকটা গেল, কিন্তু সরকারে বসার পর এগুলো তো রূপায়ণ করা তাদের দায়িত্ব না। তারা তখনই ঠিক করে নিয়েছে আবার যখন 23 সালে একটা নির্বাচন আসবে তখন আবার নতুন কথা বলবে। আরে নতুন কথা বলতে গেলে পুরনো যে কথাগুলো বলে সরকারে এসেছেন, এগুলো কথাটা কি করলেন না করলেন, এটা তো একটা আপনাকে তো একটা কৈফিয়ত দিতে হবে। আপনারা দেখেছেন, যারা পড়েছেন, ভোটের সময় আমরা যে নির্বাচন ইস্তাহার দিতাম একটু বড় হতো, খুব বেশি যে বড় হতো ঘটনাটা 15 থেকে 18, 20 বা 22 বা 25 পৃষ্ঠা। কেন বড় হতো? আগে যে ভোটের সময় আপনাদের যে কথাগুলি বলে আমরা ভোট চেয়ে সরকারে আসলাম, আপনারা ভোট দিলেন, আবার আমরা ভোটে যাচ্ছি, সেই কথাগুলো কোনটা আমরা কি করেছি তার জবাব আমরা দিতাম ইস্তাহারের মধ্যে। যেটা করা যায়নি, যদি এরকম কোনো ঘটনা ঘটেনি, যদি থেকে থাকতো কেন করা গেল না, এটা আমরা সংক্ষিপ্ত পরিসরে ব্যাখ্যা করে বলতাম এই কারণে করতে পারব। এর প্রেক্ষাপটে দাঁড়িয়ে সামনের যে নির্বাচন, আমরা কিন্তু রাজ্যের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্য সরকারের ক্ষমতা সীমাবদ্ধতার মধ্যে দাঁড়িয়ে এই কাজগুলো পরের 5 বছর করবার জন্য আমরা কর্মসূচি হিসেবে রাখছি। আপনারা সমর্থন করুন। তার জন্য আমাদের ইস্তাহারটা একটু বড় হচ্ছে। 18 নির্বাচনে হারার পর আমাদের মধ্যে কেউ কেউ অতি বুদ্ধা, তারা বলতে শুরু করলেন এটা কোনো ইস্তাহার হলো, পড়িনি। তা আমরা আস্তে আস্তে বললাম, পড়েননি বলেই তো বুঝতে পারেননি এই সরকারটাকে কি করে গেছে আর কি করতে চাইছিল। বলছো ওদের ইস্তাহারের মধ্যে এরকম ইস্তাহার হয় নাকি, এরকম একটা ইস্তাহার আপনারা তৈরি করতে পারলেন না। আমরা বললাম এগুলো তো মিথ্যায় ভরা, অসত্যে ভরা, কাল্পনিক, প্রলোভনের ফাঁদ, মানুষকে ফাঁকি দেওয়ার এটা হচ্ছে কৌশল। এখন বুঝছেন না তো একটু অপেক্ষা করুন। এখন কি বলছেন? যারা সেদিন উথাল পাতাল করেছে, বামফ্রন্টের নেতাদের মুন্ডুপাত করার চেষ্টা করেছে, এত মোটা নির্বাচনী ইস্তাহার কেউ পড়ে নাকি। এখন এদের যে ভিসা ডকুমেন্ট, আমি যেটা বাংলা করেছি স্বপ্ন দলিল, এখন আপনারা চিৎকার করছেন রাস্তায় ঘুরে ঘুরে আপনাদের ভিসা ডকুমেন্টের কি হল। আপনারা বলছিলেন খুব ভালো, পয়েন্টেড 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 পয়েন্টেড, এই পয়েন্টেড পয়েন্টেড করে কিন্তু 293টা বলেছিল। সব মিলিয়ে কিন্তু আমাদের ইস্তাহারের চেয়ে ছোট ছিল না, এটা প্রায় সমান। আমি হিসাব করে দেখেছি, মামলাও সমান হবে, হিসাব করলে পাতায় সমান হবে। যারা এই সমালোচনাগুলি করেছেন, আমি তাদের সম্পূর্ণ করছি না, তারা কিন্তু এখন আর বলে না। এখন এই যে আপনার যে সমস্যাগুলোর কথা বলে আমি শুরু করলাম, এই সরকারের কোনো বক্তব্য আছে এই বিষয় সম্পর্কে? কোনো বক্তব্য পাত্তাই দিতে চাইছে না। বক্তব্যটা কি হবে? তাদের নীতির জন্যই তো এগুলো হচ্ছে, একেবারে উল্টো করতে চলছে, তাই না? এবং এ কারণেই আপনি যে ঘরে বলতে ভয় পাচ্ছেন, বেরোতে চাইছেন না, তারা একটা ফেসিস্টসুলভ সন্ত্রাস তৈরি করেছে। ফেসিস্টসুলভ কেন বলছি? বিধানসভাটা ধাঁচাটা আছে, আগরতলার নগর ধাঁচাটা আছে, ব্লক অফিস পঞ্চায়েত সমিতির ধাঁচাটা আছে। ভোট দিতে পেরেছে, পঞ্চায়েতেও ভোট দিতে পারেন, নগরেও ভোট দিতে পারেন। বিধানসভার উপনির্বাচন ভোট দিতে পেরেছেন, পারেননি। এই কারণে বলছি, গণতন্ত্রের মন্দির পীঠস্থান বলে যে প্রতিষ্ঠানগুলোকে বলা হয়, আমাদের সংবিধান যেগুলোর সৃষ্টি করেছে, এগুলোর ধাঁচাটা রেখেছে, কিন্তু এগুলোর যে তৈরি করার পদ্ধতি, এগুলির মাধ্যমে জনগণের হয়ে কথাবার্তা বলা, তর্ক বিতর্ক করা, মতামত উপস্থিত করা, সরকারের ভুল ধরিয়ে দেওয়া এবং জনগণের ভাবনা চিন্তাগুলো উপস্থিত করে সরকারের কি করা উচিত এগুলো বলবার যে ব্যবস্থা, সব কিছু বন্ধ হয়, ভুটিতে হচ্ছে না। সহজ কথায় এটাকে সামনে রেখে আমরা বলছি ফেসিস্টসুলভ
একটা পরিমণ্ডল তারা তৈরি করেছে, এবং এর পরেও যদি আপনি কথা বলার চেষ্টা করেন টুটি টিপে ধরবার চেষ্টা করছে। যে বাড়িটাতে বসে আপনার সম্মেলন করছেন, এই বাড়িটা কবার আক্রান্ত হয়েছে? কবার আক্রান্ত হয়েছে? পত্রিকায় দেখলাম তাদের যে নূতন সভাপতি হয়েছে, ভদ্রলোকের সঙ্গে ব্যক্তিগতভাবে কোনো বিরুদ্ধে আমি চিনিও না, পত্রিকা পড়ে বলছি এই বাড়িটা যে আক্রান্ত হয়েছে, আগুন লাগিয়েছে, পাশে একটা পত্রিকার অফিস আছে, এটাকে ভেঙেছে, এখান থেকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির রাজ্য দপ্তর আক্রমণ করেছে, দশরথ দেবের মূর্তি ভেঙে চৌচির করে দিয়েছে, দেশের কথার পত্রিকার অফিস বাইরে থেকে ঢিল ছুঁড়ে মেরেছে। এই গোটা জিনিসটার মধ্যে যে কয়েকজন নেতৃত্ব করেছেন তার মধ্যে একজন যিনি এখন তাদের দলের সভাপতি হয়েছে। এখন তিনি কি করবেন এটা তিনি ঠিক করবেন, তার সঙ্গে কিন্তু ব্যক্তিগতভাবে কোনো বিরোধ নাই। কারণটা কি? এই ঘটনাটার কারণটা কি? সরকারের কোনো দুর্বলতা বলা যাবে না, প্রতিবাদ করা যাবে না। এই আক্রমণটাকে কি অছিলাই করা হলো? কাঠালিয়া ব্লকে গণডেপুটেশন হবে, আপনারা আপনাদের এই রিপোর্টের মধ্যে শেষের দিকে সামনের দিনের আন্দোলনের যে ইস্যুগুলো উল্লেখ করেছেন, আপনাদের সম্পাদিকা পড়েছে, তার অধিকাংশ বিষয়গুলো ওই ব্লকের গণডেপুটেশনের মধ্যে রাখা ছিল। তারা বিডিওর কাছে ডেপুটেশন দেওয়া, তাদের যে বিধায়ক প্রথম 2-3 মাস তিনি ঘন ঘন যাতায়াত করেছেন, তারপর থেকে তার যাওয়া বন্ধ, বিশেষ করে লোকসভা নির্বাচনের সময় থেকে। তারা খবর পাঠালেন আমরা এরকম একটা ডেপুটেশনে যাবো, আপনি কি থাকবেন আমাদের সঙ্গে? আমরা চাই আপনি থাকবেন। বলে নিশ্চয়ই থাকবো, কেন থাকবো না। কেন গেলেন? এই ব্লকে কয়েক হাজার মানুষ জমছে চারিদিক থেকে, তারা কেন যাবে? তাদের আটকাবার চেষ্টা করেছে পুলিশের সামনে, পুলিশকে পুতুল হিসেবে বানিয়ে রেখে 100 লোক জমায়েত হয়েছে 1,500-2,000 লোককে আটকে দেওয়ার জন্য। মানুষ মানবে কেন? বলছে আরে কি কাণ্ড, আমরা ডেপুটেশনে যাচ্ছি, আমরা তো তোমাদের অফিস যেমন করতে যাচ্ছি না। 5 কিলোমিটার শেষ পর্যন্ত হেঁটে গিয়ে ডেপুটেশন দিয়েছেন। কেন ডেপুটেশন দেব? এটা দিয়ে রাগ মেটাবার জন্য, জেদ মেটাবার জন্য কেমন আগরতলায় আক্রমণ। তাদের একজন নেতা, তিনি আবার মন্ত্রীও, বলছেন এটা হচ্ছে সিনেমার ট্রেইলার, এটা দিয়ে শুরু, এরপরে কি হবে আসল সিনেমাটা পড়ে দেখাবো। মন্ত্রী কিন্তু। তো এই জায়গাতে উদ্দেশ্যটা কি? ডেপুটেশন আবার কি? সমস্যা আবার কি? দাবি আবার কি? কিছু বলা যাবে না, যেমন চলছে এমনই চলবে। এটাই তো আমরা বলছি ফেসিস্ট সুলভ সন্ত্রাস। আপনাদের আজকে কনফারেন্স কোথায় করার কথা ছিল? ডুকলি জর্নাল মধ্যে ওই দিন যে আগরতলা টাউন হলে যে সভাটা হচ্ছিল জাঁকজমকপূর্ণ, মানে জমায়েতের দিক থেকে, তিনি এসে হঠাৎ করে আমাকে ধরলেন যে আমাদের এই সম্মেলন তো আপনাকে যেতে হবে। কোথায়, কয় তারিখ, কটার সময়? আমি না করতে পারি। মহিলাদের কর্মসূচি কি করে আমি না করবো? ঠিক আছে, কালকে রাতের বেলা আমাকে জানানো হবে। কারণটা কি আমি তো বুঝে নিয়েছি। 2 দিন আগে ডুকলি পার্টির সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য বিপদ বন্ধু ঋষি দাস, বিপদের বন্ধু তিনি, কিন্তু তার মাথায় বিপদ চাপিয়ে দিয়েছে। সম্পাদক মণ্ডলীর সভা করে যাচ্ছেন, 30 থেকে 40 জন আক্রমণ করেছে। এমন ভাবে মেরেছে, কৌশলী মা ট্রেন যারা মেরেছে, দাঁত পড়বে না, হাড় ভাঙবে না, কিন্তু ভেতর থেকে অন্তর্দাহনে জ্বলবে, মাথা তুলতে পারবে না, পা ফেলতে পারবে না, অস্থিরতা বোধ করবে, চিন্তা ভাবনা করতে পারবে না। হাসপাতালে আমি যখন গেছি তাকে দেখতে, সে তাই বলছে। আর মারের জন্য কি যন্ত্র ব্যবহার করেছে তা আমাকে বুঝিয়ে বলার চেষ্টা করেছে। বলে আমি বিপদ বন্ধুর স্বাস্থ্য খুব ভালো, এর আগেও মার খেয়েছে। বলছে আমি প্রায় 30-35 মিনিট পরে বলতে বাধ্য হয়েছি, কেন এইভাবে করছো? দরকার হলে গুলি করে মেরে ফেলো, এইভাবে বন্ধ করে। পাশে তো থানা, 40 মিনিট যাবৎ থানাটার সামনে এই কাণ্ডটা হচ্ছে। এটা গণেশ পূজার নাম করে, তার নাম কি জিজ্ঞেস করেছে, সে কৌশল করে বাড়িতে যে নামে ডাকে তাকে ডাকে এই নামটা বলেছে। আরে তোকে তো আমরা চিনি, তুই ওখানকার আড়ালিয়ার পার্টি অফিস খুলেছিস, মিটিং করেছিস, মিছিল করেছিস,
তার ছবি তাদের ওখানকার লোক তাদের কাছে পাঠিয়ে বলেছে এই সেই লোকটা কিনা, তারা কনফার্ম করেছে এই হচ্ছে সেই লোক। তারপরে আক্রমণ আরো তীব্র হয়েছে। বুঝতে পেরেছেন তো? আমাকে যেমন কালকে রাত্রে 8:30টার সময় এসে বললো রতন ভৌমিক, আমার মনে হয় সম্ভবত জর্ণা দাশগুপ্ত তাকে ফোন করে বলেছে, আমি যা বোঝার বুঝেছি ঠিকই আছে। কারণ একটা টেনশনের মধ্যে, অনিশ্চয়তা, অস্থিরতার মধ্যে অসুবিধা। এবং আমার তো ধারণা যদি ওই বাড়িতে সম্মেলন হতো, আপনারা যারা এখানে এসছেন হয়তো এর মধ্যে 100 জনের 10 জন করে হলো কম করে আপনারা কম আসতেন। আর এই একটা ঝামেলায় পড়ে যাবো, যাবো কি করে, সমস্যা হয়ে যাবে, বাড়ির লোকও না করতো। এখানে বলাতে বলছে না যাও, আপনি মনে করেছেন না যাই। কি পরিস্থিতি! এটাই তো ফেসিস ছিল সন্ত্রাস। ওই অফিসটা আপনাদের কবার আক্রান্ত হয়েছে? 8 থেকে 10 বার। লক্ষ লক্ষ টাকার জিনিস ছাই করে দিয়েছে। আমি তো 3 থেকে 4 বার গেছি দেখবার জন্য। একটা অফিস ওখানে খোলা যাচ্ছে না এই মহকুমায়। তাহলে এটাকে কি বলবেন আপনি? যা অনেকে হয়তো ভাবেন ফেসিস ছিল সন্ত্রাস জিনিসটা কি, এটাই তো। এটা বোঝার জন্য মোটা মোটা বই পড়ার কোনো দরকার নেই, বাস্তব জীবন অভিজ্ঞতা। সোজা কথা হচ্ছে আমরা যা করছি তাই ঠিক, এর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। বলবার চেষ্টা করলেই বিপদ হয়ে যাবে, প্রাণ সংশয় হবে, এবং তাই করছে তারা। এখন প্রশ্নটা হচ্ছে এই যে বিষয়টা চলছে, ঘরে বসে বসে স্বামী স্ত্রীর সঙ্গে আস্তে কথা বলছেন, স্ত্রী স্বামীর সঙ্গে আস্তে কথা বলছেন, মা বাচ্চাদের সঙ্গে আস্তে কথা বলছেন। দরকার নেই এখন ডিওয়াইফ, দরকার নেই এখন এসএফআই। নিজের কোনো মতে হয়তো মেম্বারশিপের পয়সা দিচ্ছেন, রিসিপ্ট দিতে চাইছেন না, দিতে চাইলেও হয়তো কোথাও কোথাও বলছেন আমার নাম লিখো না। ঘটনা 4.5 বছর হয়ে গেল তো আপনার পারিবারিক অবস্থার কোনো পরিবর্তন হয়েছে? এর মধ্যে কেউ কেউ ভাবছেন ছেলেটা বেকার, যদি একটা কোনো মতে কাজটা জোগায়, হয়তো আগে ডিওএফ করতে এখন ডিওএফ করে না, সরাসরি বিজেপি না করলেও ঘুরিয়ে ফিরে তাদের সঙ্গে হাত মিলিয়ে চলবার চেষ্টা করছে। মা বাবা যেন বাধা টাধা দিচ্ছে না, যদি করতে পারে ব্যবস্থা বন্ধ হয়ে যাবে, মনের দিক থেকে সমর্থন করেন না। ঘটনা এই যে অবস্থাটা চলছে, এটা কতদিন চলতে দেবে? কতদিন চলতে দেবে? এবং এর সাথে যেটা সেটা হচ্ছে মা বোনদের উপর যাপন। আপনাদের রিপোর্টের মধ্যে উল্লেখ করেছে, আপনাদের সম্পাদিকা পড়তে গিয়ে কন্যা শিশু সন্তান থেকে শুরু করে বৃদ্ধা মা দিদিমা ঠাকুর বয়সী পার্শ্ববিক ঘটনা ঘটছে। অপরাধ বাড়ছে বললে শুধু শেষ হবে না, পার্শ্ববিক ঘটনা ঘটছে, প্রতিদিন পত্রিকা খুললে পাওয়া যাবে। তাহলে এই যে পরিস্থিতিটা আর কত ঘরে বসে সহ্য করবে? যদিও মনে করে না দেখি দেখি, কি দেখবেন? দেখবেনটা কি? এই সরকারটা থাকবে আর আপনাদের এই সমস্যাগুলির সমাধান হবে, এটা যদি মনে করেন তাহলে আরেকবার ঠকবেন এবং পরিস্থিতি আরো খারাপ থেকে খারাপ হয়ে যাবে। জিনিসের দাম কমবে না, রেশন ব্যবস্থা এটাকে শূন্য জায়গায় নিয়ে যাবে। আপনার ছেলের চাকরি, মেয়ের চাকরি, কোথায় চাকরি? ছাঁটাই হচ্ছে, চাকরি যাচ্ছে, শেষ হচ্ছে, শূন্যপদ তৈরি হচ্ছে। এটাই তো এখন নতুন করে প্রায় 20 থেকে 22,000 শূন্যপদ তৈরি হচ্ছে। পুরনো শূন্যপদ পূরণ করার কথাই তো এখন আর বলছে না। বিধানসভায় 3 বার প্রশ্ন করে আমাদের বিধায়করা উত্তরই সংগ্রহ করতে পারেনি, বলছে এখনো তথ্য সংগ্রহাধীন। 5 বছর লাগে নাকি তথ্য সংগ্রহ করতে? কাজে এই যে পরিস্থিতি চলছে, অবস্থা কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাহলে কি করতে হবে? সময় এসছে, আপনাকে তো এখন মুখ খুলতে হবে। কত আর চেপে রাখবেন? সরব হতে হবে।
এখান থেকে রাস্তায় আসতে হবে, অন্যদের সঙ্গে হাত মিলিয়ে এগুতে হবে এবং বলতে হবে দেখলাম তো 4.5 বছর হয়ে গেল, আর 5-6 মাস আছে। 5-6 মাসে কি আকাশটা মাটিতে নিয়ে আসবে তারা? বললেই হলো? এটা হয় নাকি? এটা হতে পারে নাকি? এই যে কাজটা না, এই কাজটা আপনি শুরু করতে যাওয়ার আগে প্রথম নিজের ঘরের দিকে আপনাকে চোখ ফুরিয়ে তাকাতে হবে। আপনার ছেলেকে বোঝাতে হবে, মেয়েকে বোঝাতে হবে, স্বামীকে বোঝাতে হবে, ভাইকে বোঝাতে হবে। হলো তো অনেক। তোমরা বলেছো চুপ করে থাকতে, চুপ করেছিলাম। আমিও তোমাদের বলেছি চুপ করে থাকো। চুপ করে থেকে তো পেটের ক্ষুধা নিবৃত্ত হয়নি, চাকরি হয়নি, বদলি আটকানো যায়নি, হাসপাতালে বিনা পয়সা ওষুধ পাওয়া যায় না, রেশনে গেলে জিনিস পাওয়া যায় না, জিনিসের দাম কমে না, আক্রমণ বরং বাড়ছে। এরা মনে করছে এটাই কৌশল। এবং এই জায়গায় আপনাকে কিন্তু ঘরের মানুষকে উজ্জীবিত করার ক্ষেত্রে মা হিসাবে আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব নিতে হবে। নিজের ঘরটা সম্পর্কে উদাসীন থাকবেন, বাইরের লোকদের গিয়ে আপনি পরামর্শ দেবেন, অন্যরা শুনবে কেন? বলবো ও আমাদের বেলায় পরামর্শ, নিজের ঘরের ব্যাপারে চুপচাপ, এ তো সুবিধাবাদী হয়ে যাবে। কাজে এই কারণে আমি আপনাদের কাছে যেটা বলবো, ঘরটাকে দিয়ে আপনাকে নাড়াচাড়ার কাজটা শুরু করতে হবে। তারপর বাড়ির ভাড়াটিয়ার সঙ্গে কথা বলবেন, তারপর পাড়া প্রতিবেশীর সঙ্গে আস্তে আস্তে কথা বলবেন। ঘরের ভেতরে রাজনৈতিক আলোচনা করুন, ঠিক আছে, দাম বাড়ছে, এই করছে, সেই করছে, চাকরি নেই, বাকরি নেই, লেখাপড়ার সুযোগ নাই, হাসপাতাল নাই, বাঁচবো কি করে? যাও লড়াই অংশগ্রহণ করো। চুপচাপ বসে আছো, তোমার সামনে দিয়ে তোমার সমস্যা নিয়ে স্লোগান দিয়ে মিছিল করে যাচ্ছে, তাদের মাথা ফাটিয়ে দিচ্ছে, তুমি মুখ লুকিয়ে চলে আসছো। নিজের সম্ভ্রম হয় না? লজ্জা হয় না? এটা যখন বলবে নাড়া দেবে। পাশের বাড়িতে চট করে এই বিষয়গুলো এখন বলা দরকার। ওই যে আপনাদের গত সম্মেলনে কি বলা হয়েছিল, বাড়ি বাড়ি যাও, যোগাযোগ রক্ষা করো, বোঝাও, তাদের রাস্তায় নাও। আমি এটাকে আরো অন্যভাবে বলছি, না এগুলি দরকার নেই। বাড়ি বাড়ি যান না, নারী সমিতির মেম্বার পাড়ায় থাকেন, 5টা 7টা 10টা পরিবারের সঙ্গে একটু যোগাযোগ করুন না। সপ্তাহে একবার যান না, 8 ঘন্টা 10 মিনিট 15 মিনিট, কি খবর, শুনলাম নাতি হয়েছে, দেখে একটু মুখটা, কি নাম রেখেছেন, যে প্রসব করেছে মেয়েটি, তার শরীরটা এখন কিরকম আছে। আপনি যদি জিজ্ঞেস করেন, বাড়ির লোক অখুশি হবে না? আপনি তো চা খেতে জানেন, কেমন না? পূজা পালি হয়, নিমন্ত্রণ করলে যাবেন, না করলে রাগ করবেন না। আরে তোমাদের বাড়িতে পুজো, আমাকে বললে না কেন? আমি কি বেশি প্রসাদ খেয়ে ফেলতাম? লজ্জায় পড়ে যাবে। ঢুকুন না, আপনি অনেক কিছু দিচ্ছে তো, প্লেট সাজে একটা নিয়ে চলে আসুন। বলে না আমি একটাই খেয়ে যাচ্ছি, তার মানে তার প্রসাদ খাওয়ার খরচ বাঁচাবার জন্য করছেন, এটা তা না। এটা একটা মানে ভদ্রতার ব্যাপার। জান না, বাড়িতে একটা লোক অসুস্থ, শুনলাম বাড়িতে নিয়ে এরকম অসুস্থ, কি হয়েছে, হাসপাতালে নিচ্ছ না কেন? কে নিয়ে যাবে? নাই তো কেউ। ঠিক আছে, দেখি তো আমি আমাদের কাউকে দিয়ে পাঠানো যায় কিনা, ব্যবস্থা করুন না। যদি বলে না হাসপাতালে তো নিয়েছিলাম, ওষুধ প্রেসক্রিপশন ধরিয়ে দিয়েছে, ওষুধ তো কিনতে পারছে না, দেখি প্রেসক্রিপশনটা কটা কিনেছে, কটা কিনতে পারেনি। আপনার পক্ষে দেওয়া হয়তো সম্ভব না, দেখি আমি। আপনি নারী সমিতির 5 জনের সঙ্গে কথা বলুন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে কথা বলুন। তারা কি শুধু বক্তৃতা করেই বেড়াবে? তাদের নিজেদের কোনো সামাজিক দায়িত্ব নাই? বলে দিন না আপনি 8 আনা পয়সা, আপনি 1 টাকা, আপনি 2 টাকা, দেখছি তো আপনি এই মানে সিগারেটের পেছনে তুলো লাগানো, সেই তুলো লাগানো সিগারেট খাচ্ছেন, 10 মিনিট 15 মিনিট পর পর 3টা কমান নাই, পয়সাটা বাঁচলে তো তার ওষুধ একটা কিনে দিতে পারে। একটু চোখ টুক লাগিয়েই বলবেন। এই সবটা মিলিয়ে টাকাটা সংগ্রহ করে 3টার মধ্যে যদি 2টা ওষুধ আপনি কিনে দিয়ে আসতে পারেন, কি বলবে? আরে তাকে তো ভুল বুঝতে হবে, সে তো এরকম না। আপনি কোনো রাজনীতির কথা বলছেন না, বিজেপি বলছেন না, সিপিআইএম বলছেন না, আইপিএফটি বলছেন না, পিঁপড়ামথা বলছেন না, মারপিট দাঙ্গা কিচ্ছু বলছেন না। জিনিসের দাম বাড়ছে,
খাবার দিতে পারেন, কিছু বলছেন না। কিন্তু এই যে কাজটা আপনাকে করছে, এটা আনন্দের অনুষ্ঠানে যান, বিপদের অনুষ্ঠানে যান, খোঁজখবর নিন। প্রত্যেকদিন বাড়িতে যাওয়ার দরকার নেই, সপ্তাহে একদিন যান। যদি তাও যেতে না পারেন, বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে, কেমন আছো গো, আমি যাচ্ছি, তোমার বাড়িতে আসবো দুদিন পরে, অসুবিধা নেই তো কিছু। এটা রাজনীতির বিষয় নিয়ে আলোচনার চাইতে অনেক বেশি গুরুত্ব করছি না তো আমরা। আগে কি হতো, মেম্বারশিপ, এই যে রমাদাস বলে গেলেন 6 লক্ষ না 7 লক্ষ মেম্বার, এখন এটা নেমে 1 লক্ষ এসছে। আমি বলি এই 1 লক্ষটা কিন্তু আসলে 1 লক্ষ না। আরো যদি গভীর দিকে চিন্তা করুন, তার মধ্যে অন্তত 15-20 হাজার আছে ঠিকঠাক না, আগ্রহের সাথে করেনি, এটা অন্যদের মাধ্যমে সংগ্রহ করেছে। মহিলাদের মেম্বারশিপ মেয়েরা করবে, বাড়িতে যাবে, কথা বলবে, বুঝাবে, তারা জিজ্ঞেস করবে নারী সমিতি কি, কেন এটা করতে হবে, কি দরকার, আমি তো ভালোই আছে, আমার স্বামী আছে, পুত্র আছে, কন্যা আছে, চাকরি বাকরি করে রোজগার করে দোকান আছে, পাট আছে, আবার তোমাদের সঙ্গে যেতে হবে, আবার যাওয়ার জন্য যেতেও বলছো, আবার পয়সা দিয়ে কাগজও কিনতে বলছো, কি ব্যাপার, প্রশ্ন করবো না? তা আপনি না গেলে কি করে প্রশ্ন করবেন? আগেও আমরা কিন্তু করিনি। হঠাৎ করে একদিন দেখা গেলো ঝান্ডা টান্ডা নিয়ে 20-25 জন বাড়িতে গিয়ে হুড়মুড়ি উঠলাম, মানুষ তো ভয় পেয়ে গেছে, কি হলো, আমরা তো কোনো অপরাধ করিনি। বলে না না, আমরা মেম্বারশিপের জন্য। কিসের মেম্বারশিপ? হ্যাঁ, আপনি বলছেন নারী সমিতির মেম্বারশিপ 2 টাকা, তারা পারলে 20 টাকা দিয়ে দিতে চায়, কত তাড়াতাড়ি তারা যাবে বাড়ি থেকে, কোনো প্রশ্নই করছে না। কি মানে আছে কি? সম্বিত ফিরছে আমাদের, ফিরছে না। এই কারণেই 6 লক্ষটা 1 লক্ষতে চলে আসছে। এটার থেকে যদি ঘুরে দাঁড়াতে চান, ওই যে রমাদাস তার 10-12 মিনিটের বক্তৃতায় শেষের দিকে সংগঠন বললেন, আমার যেটা বক্তব্য, আমাকে ভুল বুঝবেন না, সংগঠনটা করতে গেলে পরে মানুষের সঙ্গে তো মিশতে হবে। মিশলেই প্রথমে গিয়ে মানে রাজনীতির কথা গালমন্দ দিয়ে শুরু করতে হবে কেন? পারিবারিক সমস্যা তিনিই দেখবেন, আপনি যখন যাচ্ছেন তারপরে বলবেন, দেখুন গো, আগের মতো তো এখন আর এত তল দিয়ে মাছের ঝোল করতে পারি না, এই মাছ যখন দেই এটা নিয়ে ঝগড়া হয়, বলে ঝোলের কোনো টেস্ট নেই। আরে কি করে টেস্ট হবে? যত তেল তত টেস্ট। কেন তেল নেই? দাম বেড়েছে। দাম বাড়লে তোমার কি হলো? বলে যে লোকটা কিনে আনে তার তো পয়সা কম, সে তো কিনে আনতে পারছে না। এই কিন্তু শুরু হলো, এটাই তো রাজনীতি। আপনার বলার দরকার কি? সেই তো বলবে। আপনি জিজ্ঞেস করুন আজকে কি রান্না হয়েছে, মাত্র একটা তরকারি আর একটা ডাল, এই দিয়ে শুরু করুন না। এই যে পদ্ধতিটা অনুসরণ করছি কি আমরা? তা এই কারণে আমি যে কথাটা বলছি, আমি তো অনেকক্ষণ সময় নিয়ে নিলাম, আমি দুঃখিত। এই জায়গাটাতে যদি না যেতে পারে, ঘরটার দিকে নজর দিন, তাদের প্রথম ঠেলে বের করুন, আপনি নিজে যান, এবং পাশে যারা আছেন তাদেরকে এক্ষুনি আমার সঙ্গে চলো বলার দরকার নেই। এই কাজটা করার মধ্যে দিয়ে 1 মাস 1.5 মাস গেলে পরে তারপর একদিন যাবেন নাকি? আজকে তো জিনিসপত্রের দরদামের বিরুদ্ধে আমাদের একটা মিছিল আছে, আপনার সমস্যা নিয়ে আমরা স্লোগান দেব, কি করে না করবে? অথবা বলবে আজকে না হয় নাইবে গেলাম, আরেকদিন যাব, ঝগড়া করবেন না, ঠিক আছে আরেকদিন যাবে। এই করে তো আপনার রাস্তাটা খুলবে। এটা তো আয়াসও সাধ্য, একটু পরিশ্রম করতে হবে। এমনিতে একটা রিসিপ্ট কেটে পয়সা নিয়ে হিসাব করে দিয়ে দিলাম, কোনো জায়গায় হয়তো রিসিপ্ট কেটেছেন, পয়সা দিয়ে আপনি হয়তো নিজের ব্যক্তিকে দিয়ে দিচ্ছেন, কি লাভ হচ্ছে? লাভ হচ্ছে না তো কিছু। কাজে এই জায়গাটা দাঁড়িয়ে এটা করতে হবে, গভর্নর জনগণকে রাস্তায় আনতে হবে। আমরা ক্ষুব্ধ হলে চলবে না, আমরা বিক্ষুব্ধ হলে চলবে না। যতই পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা বলতে পারি না কেন, যত মুছেনার সাথে এই সরকার না সরালে চলবে না, এই সমস্যাগুলোর সমাধান হবে না। এটা আমরা বুঝতে চলবে না, মানুষের উপলব্ধির মধ্যে নিয়ে যেতে হবে, তাদেরকে নিয়ে রাস্তায় আসতে হবে, শুরু করতে হবে আমাকে দিয়ে, আমার ঘর দিয়ে, তারপর আমার চারপাশের লোকদের নিয়ে। এই কাজটা না করতে পারলে অসুবিধা হবে। কি করতে হবে? এই যে বিজেপি আইপিএফটি সরকারটা, জনগণ থেকে বিচ্ছিন্ন করতে হবে তাকে। কিছুই করছে না, লুটের রাজত্ব চলছে, ফ্যাসিস্টের আক্রমণ চলছে। এরা থাকবে আর এই সমস্যাগুলোর সমাধান হবে? অসম্ভব।
তাহলে কি করতে হবে? রাজনৈতিকভাবে তাদের বিচ্ছিন্ন করতে হবে এবং তাদেরকে রাজনীতির লড়াইয়ে পরাস্ত করতে হবে। আপনার সমস্যা নিয়ে ভাবে চিন্তা করে এরকম যে শক্তি, তাদেরকে যদি আবার আপনি এনে বসাতে না পারেন, তারা বসলেই সব সমস্যার সমাধান করে দিতে পারবে। কিন্তু এখন যা চলছে এ তো বন্ধ করতে পারবে, এছাড়া আপনার সামনে রাস্তাটা কি? কিন্তু এটা করতে গেলে পর আপনাকে উদ্যোগ নিতে হবে, লোককে জড়ো করতে হবে। জড়ো করতে গেলে পর ঘরে ঘরে গিয়ে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই মানুষকে জয় করে আনতে হবে। এটাই আমার কথা, আমার আর অন্য কোনো কথা নাই। এটা না করে এই বিষয়ে একটা দৃঢ়তা নিয়ে, বলিষ্ঠতা নিয়ে কাজ যদি শুরু করা না যায় তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। বছর বছর সম্মেলন, গত সম্মেলনের কত প্রতিনিধি, এবার বাড়লো না কমলো, সেই হিসাব নিয়ে একটু আত্মশ্লাঘা ভোগ করা, মেম্বারশিপ গতবার থেকে একটু বাড়লো, সবই ঠিক আছে। ওই যে রমাদাস বলে গেলেন, আমরা কিন্তু তিনি এই সম্মেলনে যারা এসছেন তাদের মুখের দিকে তাকিয়ে বলছেন, সম্মেলনে যারা এসছেন তাদের অনেকেই কিন্তু মিছিল মিটিংয়ে যান না, কার্যকারণ আছে। আমি তাদেরকে অপরাধী করছি না, কার্যকারণ আছে। কিন্তু এখন একটু ঝুঁকি নিতে হবে। আপনি যদি ঝুঁকি না নেন, আপনি তো নেতা নেত্রী, অন্যদের কি করে আপনি উৎসাহিত করবেন? মায়েরা, বোনেরা, দিদিমা, ঠাকুরমা, মাসি, এরা যদি জাগে তাহলে মানুষকে জাগানো সহজ। কাজে আপনাদের জাগাবার দায়িত্ব নিতে হবে, মানুষকে জাগরণের হাওয়া তুলতে হবে, ঢেউ তুলতে হবে। সামনে দাঁড়িয়ে আপনি নেতৃত্ব দেবেন। ভয়ের কাছে আর কত মাথা নত করা, চোখ রাঙিয়ে যদি বলেন আর কত, অনেক তো সহ্য করলাম। আপনি যে আসবে তাকে বলবেন, আমরা যে বিষয়গুলি নিয়ে যাচ্ছি, তোমার পরিবারের এই সমস্যায় ভুগছে না? বলতে পারো তোমার পরিবারের সমস্যাগুলি নাই, দেখবেন দুপা পেছনে চলে যাচ্ছে। কাজে এই জায়গায় এই কাজটাই কিন্তু করতে হবে। আপনাদের এই রিপোর্টের শেষের পাতায় যে দাবিটা, পত্রটা তৈরি করে সামনে আন্দোলনের কথা বলেছেন, এটা সম্মেলন শেষ হওয়ার পরে পরই আরম্ভ করতে হবে। শুরু যদি করতে পারেন, যে কথাগুলি এখানে বলবার চেষ্টা করলাম, মানুষের মনের মধ্যে মানে যে জ্বালা যন্ত্রণা জড়ো হচ্ছে বারুদের মতো, বুকের উপর একটা অত্যাচারের মানে পাথর চেপে বসে আছে, স্টিম রোলার চালাবার চেষ্টা করছে। যদি আপনারা এই ভূমিকা নিতে পারেন, সমস্ত ছুঁড়ে ফেলে দিয়ে কিন্তু মানুষ বেরিয়ে আসবে। নাহলে তো অবস্থাটা পরিবর্তন করা যাবে না। পরিবর্তন করতে না পারলে পরে আপনারা এই সমস্যার সমাধান করবেন। কাজেই এছাড়া কোনো রাস্তা নাই। আমি আপনাদের কাছে আবেদন করবো, এটা মাথায় নিয়ে আপনাদের অগ্রসর হতে হবে। আপনারা এখানে যারা এসছেন, লেখাপড়া জানা মায়ের বোনেরা, কম বেশি সবাই এখানে পড়াশোনা জানে, খবর রাখেন, পত্রিকা পড়েন। ওই যে কথা বলতে পারবেন না, এটা মনে করার কোনো কারণ নেই। ভূমিকা নিন, সময় এসছে, টাইম ইজ রাইট। এটা হচ্ছে এখন একটা পরিপক্ক সময়, আর বসে থাকা যাবে না। এই আবেদন আপনাদের কাছে রেখে সময় একটু বেশি নিয়ে নিলাম হয়তো। আপনাদের সম্মেলনের সর্বোচ্চ সাফল্য কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।